আমরা তো প্রস্তুত থাকি, কারণ আমরা জানি যে দুর্যোগ মানে আসতেই পারে যে কোনো সময়। ব্যক্তি পর্যায়ে কি করতে হবে? বর্ষা না থাকলেও কিন্তু ডেঙ্গু থাকে। হামের ক্ষেত্রে কি ধরনের প্রতিরোধ নিতে পারে? সচেতন হতে হবে নিজে থেকে যে না আমি যাবো না, আমি খাবো না। ফুসফুসে যেটা ছোঁয়া আছে একজন থেকে আরেকজন ছড়িয়ে পড়ে। মানুষ আসলে যেতেই চায় না সরকারি হাসপাতালে, নোংরা অপরিচ্ছন্ন এই সব কথা বলে। আমাদের স্বভাবটা এরকম হয়ে গেছে, নিজে ভালো থাকবো আর ভালো থাকতে দিব না। হামে মৃত্যু ৭০০ ছাড়িয়েছে, ডেঙ্গিতেও মৃত্যু বাড়ছে, প্রতিদিনই কেউ না কেউ মারা যাচ্ছে। এই মুহূর্তে আসলে বাংলাদেশ কি করতে পারে? বর্ষাও চলে এসছে, তো আসলে আমাদের কি করণীয়? ধন্যবাদ। প্রতিরোধে একমাত্র উত্তম পন্থা, এবং এটাই কিন্তু একমাত্র প্রতিকারমূলক ব্যবস্থা যদি আমরা গ্রহণ করি, মানে প্রতিরোধটা আসলে করতে হবে। সেক্ষেত্রে ডেঙ্গু হোক, হাম হোক, যে কোনো রোগের ক্ষেত্রে আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা সবার আগে গড়ে তুলতে হবে। এই গল্পটাই শুনবো আমরা, আসলে কিভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা শুরু করতে পারি বা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারি, কিভাবে আসলে আমরা সুস্থ থাকতে পারি, সেই সব কিছু শুনবো আপনার কাছ থেকে। তার আগে একটু ইন্ট্রোডাকশন দিয়ে আসি। হ্যালো, ওয়েলকাম টু হার স্টোরি। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির, এবং আজকে আমার সঙ্গে আছেন একজন মানবিক ডাক্তার হিসেবে সুপরিচিত আয়েশা আক্তার শিল্পী, এবং তিনি মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন গণমাধ্যমে লেখালেখি করেন, এবং খুবই মিডিয়া ফ্রেন্ডলি ডাক্তার যাকে আমরা বলতে পারি, তিনি আয়েশা আক্তার শিল্পী। এবং সবচেয়ে বড় কথা, কোভিডকালীন সময় থেকেই কিন্তু তিনি বেশ সুপরিচিতি লাভ করেছেন, এবং সেই সময়ে মানুষকে আসলে তিনি যেভাবে হেল্প করেছেন সেই গল্পটাও একটু জানবো তার কাছ থেকে জানবো তার ক্যারিয়ারের গল্প। সবাইকে স্বাগত আয়েশা আক্তার শিল্পী, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আর এই যেই কথাটাই বলছিলেন, আসলে হামের কথা বলছিলেন, ডেঙ্গির কথা বলছিলেন, প্রতিরোধের কথা বলছিলেন, তো আমরা সবাই জানি যে প্রতিরোধের জন্য সচেতন হতে হবে। কি করতে হবে আসলে, ব্যক্তি পর্যায়ে কি করতে হবে? আচ্ছা, সেটা হলো যে যদি ডেঙ্গুর কথায় আসে, কারণ এখন তো ডেঙ্গুর মৌসুম, বর্ষা মৌসুমে সবচেয়ে বেশি প্রাদুর্ভাব বেশি দেখা যায়। তো সেক্ষেত্রে ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু আমরা 3টা ভাগে ভাগ করি। মানে মৌসুমের সময় বা পোস্ট মৌসুম ভাগ করা হয়, জানুয়ারি থেকে শুরু করে আমরা একদম ডিসেম্বর পর্যন্ত। তো এই যে হলে শুরুতে তো বর্ষা না থাকলেও কিন্তু ডেঙ্গু থাকে। কারণ কি, ডেঙ্গু বংশবিস্তার কোথায় হচ্ছে সেটা কিন্তু সবাই জানা আছে। তারপর আরও বারবার করে আমরা বলি সচেতন হওয়ার জন্য। যেমন যদি বলি ফ্রিজের পানি, সবাই তখন বাসা আসলে ফ্রিজ তো থাকেই, এসিও থাকে, এবং সবাই আধুনিকরণের যুগে কিন্তু সবাই আমরা বাসাতে ফুলের গাছ তো লাগাচ্ছি, সে টবের নিচে তো প্লেটটা থাকে, সেই প্লেটে কিন্তু পানিটা জমে। সেই যে কোনো পানি যদি আমি ফেলে রাখি, সেটা পরিষ্কার হোক, সেটা ময়লা হোক, যে কোনো পানি ফেলে রাখলে ঢাকনা বিহীন অবস্থায় 3 দিন ফেলে রাখলে সেখানে ডেঙ্গু মশা ডিম পারে। তো এটা কিন্তু আমাদের সবারই জানা আছে। তারপরে বারবার করে অ্যাওয়ারনেস করা হয় সচেতন করার জন্য, যাতে মানুষ বুঝতে পারে, জানতে পারে, বুঝতে পারে, এবং এটাকে যেন আয়ত্তে আনতে পারে। তো সেটা অনেকে দেখা যাচ্ছে আয়ত্তে আনে না। এই যে পানিটা ফেলে রাখছে, সেটা 3 দিনের মধ্যেই ডেঙ্গু মশা ডিম পাচ্ছে, সেখানে লার্ভাটা জমে। তো অনেকে কী করে, যে পানিটা ফেলে দিচ্ছে, কিন্তু সেই পানিটা ফেলার নিয়মটা কিন্তু জানছে না। কারণ যখন একটা প্লেটে যখন পানিটা জমে, যখন মশাটা ডিম পারে, পুরো প্লেটের জুড়ে কিন্তু থাকে লার্ভাটা। ভালো মতো ঘষে ঘষে পরিষ্কার করতে হয়। তা না করে শুধু পানিটা ফেলে দিল, সেখানে কিন্তু ওই লার্ভাটা থেকেই গেল, লাভ কিন্তু কিছু হলো না। তার মানে পানিটা যখন ফেলে দিব, দেখবো যে আসলে চারপাশটা ঠিক মতো ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। সেটা গ্লাসের পানি হোক বা বালতির পানি হোক, যে কোনো পানি হোক না কেন, সেটা কিন্তু আমাদের জানা আছে। তারপর বারবার করে বলার উদ্দেশ্য যাতে মানুষ সচেতন হয়। আমরা চাই যাতে একটা মৃত্যু না হোক, মানুষের সুস্থতার জন্য তো আমরা আছি, তবু মানুষকে বারবার করে অ্যাওয়ারনেস করা যাতে মানুষ সুস্থ থাকতে পারে। হামের ক্ষেত্রে কি ধরনের প্রতিরোধ নিতে পারে? হামের ক্ষেত্রেও একটা বলবো যে হাম তো আসলে ভ্যাকসিনটা হলে দেওয়াটা অবশ্যই দরকার। বাচ্চাদের ক্ষেত্রে অনেক আছে বুস্টার ডোজ দিতে হয়। প্রথম ডোজ একটা 9 মাস, একটা 15 মাস আগে যেটা ছিল, সেটা দেখা যাচ্ছে সেকেন্ড ডোজটাকেও দেয় না, অনেকে সচেতন না, কার্ডটাও হারিয়ে ফেলে। তো সব কিছু মিলে অপুষ্টির শিকার তো আছেই। হামে আক্রান্ত হলে তাকে আইসোলেশনে রাখা, মানে সবসময় যেটা আমরা বলে থাকি মিডিয়াতে, ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়াতে, যে সচেতনতা বার্তা দিয়ে থাকি, সেটাকে খেয়াল রাখা উচিত, কারণ আমরা বার্তাগুলো দিই মানুষের ভালোর জন্য। কিন্তু অনেক বেশি পেশেন্ট মারা যাচ্ছে হাসপাতালে আনার পরে, সেটা কেন হচ্ছে? সেটা হচ্ছে কারণ অনেকে দেরি করে আনছে। হামে যারা আক্রান্ত হচ্ছে, বা ডেঙ্গুর ক্ষেত্রে যদি বলি যে আক্রান্ত যারা হচ্ছে, আসলে খেয়াল করছে না। হামের ক্ষেত্রে কী হচ্ছে, সেকেন্ডারি ইনফেকশন হচ্ছে, নিউমোনিয়া হচ্ছে, বাচ্চারা মারা যাচ্ছে নিউমোনিয়া তথা ব্রেনের প্রভাব থেকে। সেক্ষেত্রে যখন বাচ্চাটা
বাচ্চাটাকে নিয়ে আসছে, দেরি করে আনার ফলে বাচ্চাটা নিউমোনিয়া হয়ে কিন্তু আইসিইউতে বাঁচানো যায় না। তো ওই খেয়াল রাখা দরকার যে অপুষ্টির শিকার তো আছে, ভিটামিন এ যেটা ক্যাম্পেইন কিন্তু অলরেডি চলছে আমাদের জানেন। এগুলো সচেতন সবারই হতে হবে যে যখন যেটা দিচ্ছি সেটাকে দেওয়া, এবং অসুস্থ হলে নিজে চিকিৎসা না করে ডাক্তারের পরামর্শ না, সেটাই কিন্তু আসলে অনেকে এটা খেয়ালই করে না এবং নিজের মতো চিকিৎসা নিচ্ছে। কোনো অসুখ হচ্ছে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলছে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করলে সেই বাচ্চাটার ক্ষেত্রে বয়স্ক সবারই ক্ষেত্রে কোনো যদি কাজ না করে, যখন কঠিন অসুখে পড়ে তখন কিন্তু তাকে বাঁচানো যায় না। এই জন্য অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না ডাক্তারের পরামর্শ ছাড়া। অনেক ধন্যবাদ। মানে এই অ্যান্টিবায়োটিক নিয়ে তো বাংলাদেশে যাচ্ছে তাই অবস্থা, যে কেউ যে কিছু কেউ একটা খেয়ে হলেই ফেলছে, একটু জ্বর হলে সে অ্যাজিথ্রোমাইসিন খেয়ে ফেলছে, হ্যাঁ। নামটা যেহেতু জানে খেয়ে ফেলছে, রেজিস্ট্যান্স ডেভেলপ একদমই করছে। তাই। আর একটা এর পরের জেনারেশন সেটা তারা ইচ্ছা মতো খেয়ে ফেলছে, মানে যেটা নামটা তারা পরিচিত সেটা তারা মনে করছে এটা খেলে মানে জ্বরটা ভালো হয়ে যাবে। জ্বরটা তো উপসর্গ মাত্র, জ্বরটা কেন, সেটা কি হামে, ডেঙ্গু না অন্য কোনো ভাইরাল ফিভার, সেটা তাকে জানতে হবে, আমি ডাক্তার এই কাছে যে আসতে হবে। সেদিনই দেখছিলাম রাজশাহীতে দুটো অ্যান্টিবায়োটিক বাদে অন্য কোনো অ্যান্টিবায়োটিক আসলে শিশুদের শরীরে কাজ করছে না। কারণ সবগুলো রেজিস্ট্যান্স এত বেশি, অ্যান্টিবায়োটিক শুরু থেকে আসলে ওই যে বললাম যে নিজেরা ফার্মেসি থেকে কিনে ফেলে, নিজেদের মতো খেয়ে ফেলে, যার ফলে এত রেজিস্ট্যান্স ডেভেলপ করছে। আইসিইউ একটা পেশেন্ট যার বাঁচা মরার মানে নিয়ে লড়াই চলছে, তার সবগুলো রেজিস্ট্যান্স, সেই পেশেন্ট হলে বাঁচবে কীভাবে? তা আগে থেকে অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স ডেভেলপ করছে। এই জন্য অবশ্যই কোনো ধরনের চিকিৎসকের পরামর্শ যদি না নিয়ে গ্রহণ করে তাহলে অবশ্যই সেটা বিপজ্জনক। নিশ্চয়ই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন তো চিকিৎসকের পরামর্শ লাগে না আসলে, ফার্মেসিতে গেলে ফার্মেসিতে এমনি যারা দিয়ে দিচ্ছে। হ্যাঁ তারাই ওষুধ দিয়ে দিচ্ছে। তো এই জিনিসটা আসলে বন্ধ করার উপায় কি বাংলাদেশে? সেটা বন্ধ করার জন্য অনেক ধরনের কিন্তু যৌথ অভিযান চলে এবং জরিমানা করা হয়, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যে আমাদের 18 কোটি জনসংখ্যা, হ্যাঁ এত তো জনবল নেই বারবার করে অভিযান চালানো। তাদের মধ্যে সচেতনতা তৈরি করাটা বা এই জন্য চেষ্টা আমরা করে যাচ্ছি। সচেতন হতে হবে নিজে থেকে যে না, আমি যাব না, আমি খাবো না, আমি ডাক্তারের কাছে যাব, তার চিকিৎসা নিয়ে তারপর আমি ওষুধটা খাবো। কিন্তু সেটাকে মানুষকে ঠিক হতে হবে, তাকে বুঝতে হবে যে না, তার ভালোটা নিজেকে বুঝতে হবে। সেটা যদি না বুঝে নিজের মতো যদি খেয়ে ফেলে তাতে কিছু আর করা থাকে না। সব জায়গায় অভিযান চালিয়ে তো আসলে সম্ভব হয় না, মানুষের কত ধরে বেঁধে রাখা যায়। আবার আরও একটা বিষয় যে ডেঙ্গি হলে বা হচ্ছে ডেঙ্গি বা চিকুনগুনিয়া যাই বলি না কেন, এগুলো হলে তো মানে মানুষ এত বেশি অসুস্থ হয়ে যায়, না পায় তো আসলে কাজ হয় না, মানে এত জ্বর হয় বা এত শরীর ব্যথা হয় যে। ডেঙ্গুর ক্ষেত্রে আরেকটা কথা বলি যে ডেঙ্গুর ক্ষেত্রে অবশ্যই হলো যে শুধুমাত্র প্যারাসিটামল জ্বরের জন্য, কারণ ডেঙ্গুর যে ভাইরাসটা সেটা ধরনটা এরকম, অন্য কোনো ব্যথা শুরু করলে সেটা কিন্তু ব্লিডিং শুরু হয়ে যায়, রক্তকরণ হয়, পেশেন্টটা কিন্তু দেখা যাচ্ছে একদিন দুদিনের মধ্যে সহজে মারা যায়। এই জন্য অবশ্যই যে কোনো জ্বরের ক্ষেত্রে, কারণ জানছে না তা ডেঙ্গু নাকি হাম নাকি অন্য কোনো সমস্যা, টাইফয়েড হতে পারে, এই জন্য জ্বর হলেই শুধুমাত্র প্যারাসিটামল এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া। তারপর চিকিৎসক যেটা দিবে সেটা যেটা ফলো করে, সে নিজের মতো করে ওষুধ যদি খেয়ে ফেলে, ওষুধটা খেলো না, বাসা আসলো ওষুধটা খেলো না, তাহলে হবে না, তাকে সঠিক পরামর্শটা মানতে হবে। তবে এটাও কিন্তু আছে যে কিছু একটু হলো, একটু মাথা ব্যথা হলো, একটু গায়ের তাপমাত্রা বাড়লো, সবাই একটা নাপা খাও, একটা প্যারাসিটামল খাও, কিন্তু এইটা কি ক্ষতি করতে পারে না? এই বেশিতে প্যারাসিটামল খাওয়া, যে কোনো অতিরিক্ত জিনিসই কিন্তু ক্ষতিকর, বেশি প্যারাসিটামল খাওয়া ক্ষতিকর। সেই জন্য সে জ্বরের প্রথম দিন অনেক জ্বর, তখন সে প্যারাসিটামলটা খেলো, এরপর চিকিৎসকের পরামর্শ নিয়ে তার আসলে কী রোগটা হয়েছে, কারণ জ্বর তো বলা উপসর্গ মাত্র, তার আসলে কী সমস্যা, অন্য কোনো ডিজিজ, যে কোনো ডিজিজ হতে পারে জ্বরটা, সেটা জেনে তারপর ওষুধটা খাওয়া। এই টেস্ট বা খুব সহজে ডেঙ্গি চিকুনগুনিয়া শনাক্ত হওয়া বা হাম শনাক্ত করার এই টেস্টগুলো কোথায় করবে মানুষ? ডেঙ্গুর ক্ষেত্রে তো সব জায়গায় অ্যাভেলেবল, মানে টেস্ট করা যায়। NS1টা জ্বরের 5 দিনের মধ্যে পজিটিভ আসে, সেটা আমরা করতে বলি, অথবা CBC কাউন্টটা আমরা দেখি, IgG IgMটা দেখি, এবং সেটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবল। চাইলে কিন্তু স্বল্প মূল্যে কিন্তু সব জায়গায় করতে পারে, সরকারি বেসরকারি হাসপাতালে সব জায়গায় টেস্টটা হয়। আপনি 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল যে ঢাকার, সেখানকার উপপরিচালক হিসেবে আসছেন। আমি একটু সেখানকার পরিস্থিতি জানতে চাই, সেখানে কি কি চিকিৎসা হয়? আচ্ছা, সেখানে হলো যে এটা হলো যে যক্ষা হাসপাতাল। তো আপনারা জানেন যে যক্ষা রোগটা হলো যে আসলে অনেকে কিন্তু জানা নেই, কিন্তু এখন তো বারবার করে বলাতে হয়তো অনেকে হয়তো জানে। যক্ষা রোগটা কিন্তু শরীরে যে কোনো অঙ্গে হতে পারে। সবাই ভাবে যে এটা ফুসফুসের রোগ, আসলে তা না। মাথার চুল এবং হাত পায়ের নখ ছাড়া যক্ষা যে কোনো জায়গায় হতে পারে, সব জায়গায়। সেটা বোঝার উপায় কি? সেটা বোঝার ফলে যে ফুসফুসেরটা বেশিরভাগ ক্ষেত্রে 80% হয়, বাকি 20% কিন্তু বোন টিবি হতে পারে, স্পাইনাল কর্ড, মানে যে কোনো জায়গায় বড হতে পারে, মানে চোখের টিবি হতে পারে, তারপর মানে ইন্টেস্টাইনাল টিবি, মানে মেয়েদের ক্ষেত্রে এন্ডোমেট্রিয়াম টিবি, মানে সব জায়গায় কিন্তু টিবি হতে পারে। তো এইটা বোঝার ফলে ফুসফুসেরটা ক্ষেত্রে তো 1 নাগাদ 3 সপ্তাহ বেশি কাশি হচ্ছে, কাশি ভালো হচ্ছে না, জ্বরটা তার ভালো হচ্ছে না, এবং তার হলো যে দেখা যাচ্ছে যে রক্ত যেতে পারে কাশির সাথে, কিন্তু ফুসফুসের বাইরেটা কীভাবে বুঝবে, সেটা বোঝার কিন্তু তাদের উপায় নেই।
ওই ক্ষেত্রে বুঝতে হবে যে সে একটা দেখা যাচ্ছে কেউ হয়তো বা খাচ্ছে ঠিকমতো, ওজনটা তার কমে যাচ্ছে, আবার রাত্রে জ্বর আসছে, অথবা কোনো অ্যান্টিবায়োটিক তার কাজ করছে না। এরকম অনেক কিছু লক্ষণ আছে, বা কোনো জায়গায় হয়তো বা স্কিনের জায়গায় ফোলা একটা, কোনো জায়গায় টিউমারের মতো, শক্ত না নরম না, ওরকম একটা জায়গা হচ্ছে, বা বোনে খুব ব্যথা হচ্ছে, হাড়ে খুব ব্যথা হচ্ছে, সহজে ব্যথা ভালো হচ্ছে না, সেক্ষেত্রে চিকিৎসকের কাছে আসবে। তখন আমরা কিছু টেস্ট দিয়ে আমরা আইডেন্টিফাই করি তার আসলে যক্ষা হয়েছে কিনা। কিন্তু মানুষ তো আসলে যক্ষা শুনলেই যে না, আগে এটা ছিল যক্ষা হলে রক্ষা নেই, কথাটা সত্যি না। কারণ যক্ষার ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে ওষুধ দিলে অবশ্যই ভালো হয়ে যায়, ওষুধটা কন্টিনিউ করতে হয়। অনেকে কী করে, যেমন 6 মাসে ওষুধ, 9 মাসে ওষুধ, সে 3 মাস খেয়ে সুস্থ হয়ে যাওয়ার পর বন্ধ করে দেয়। তখন তার কী হয়, এমডি হয়, মাল্টিড্রাগ রেজিস্ট্যান্স। সেক্ষেত্রে পেশেন্টের ঝুঁকিটা অনেক বেশি, মৃত্যু ঝুঁকিটা, এবং পেশেন্টটা ভালো হওয়ার সম্ভাবনা কমে যায়। পেশেন্টটাকে অবশ্যই বুঝতে হবে যে তাকে ড্রাগটা নিতে হবে, ওষুধটা যেটা দেওয়া হচ্ছে যে কয়দিনের কোর্স সেটা কমপ্লিট করতে হবে, চিকিৎসকের পরামর্শ নিয়ে ফলো আপে আসা, এমডিআর হলে তার এমডিআর জন্য চিকিৎসা নেওয়া, এগুলো আসলে এখনকার যুগে কিন্তু অনেক সচেতন, নিজে থেকে আসে টেস্ট করার জন্য। আগে কিন্তু এটা ছিল না। কিন্তু মানুষ তো মনে করে যে আসলে আমি তো সিগারেট খাই না, বা আমি ধূমপান করি না, বা আমি কোনো বাজে নেশা নাই আমার, তাহলে আমার কেন যক্ষা যক্ষা হবে? আচ্ছা, সেক্ষেত্রে হলো ওই যে বললাম যে হতেই পারে, কারণ ছোঁয়াচে, ফুসফুসে যেটা সেটা ছোঁয়াচে, একজন থেকে আরেকজন ছড়িয়ে পড়ে হাঁচি কাশির মাধ্যমে। সেটা তো একজন আক্রান্ত হলে সে আরেকজনকে ছড়িয়ে ফেলতে পারে, পরিবারের মধ্যে ছড়াতে পারে। সেটা তো হলো যে শুধু সিগারেটের জন্য হচ্ছে কিন্তু তা না, এটা তো একটা ফ্যাক্টর তো আছে, সিগারেট, তামাক, এগুলো তো অবশ্যই ফ্যাক্টর আছে, কিন্তু ছোঁয়াচে যেহেতু ছড়াতে পারে, কিন্তু বাকিটা তো এক্সট্রা পারমানেন্ট ছোঁয়াচে না, সেটা কিন্তু অনেকে এমনি হতে পারে। সেটা কারণটা হলো যে জানতে হবে যে আসলে কেন হয়েছে। এই জন্য চিকিৎসকের কাছে আসতে হবে, টেস্টটা করতে হবে, ওষুধটা খেতে হবে। ভয় পাওয়ার কিছু নেই, আতঙ্কিত হওয়ারও কিছু নেই। তাকে সঠিক মাত্র ওষুধটা খাওয়া, নিয়মিত জীবনযাপন করা, পুষ্টিকর খাবার খাওয়া, সবটাই কিন্তু আসলে একটা শরীরের অঙ্গ, মানে সুস্থ থাকার জন্য সেগুলোকে মেনটেন করা উচিত। তার মানে ফুসফুসের যাদের যক্ষা হয়েছে তার বাদে সবাই কেউই হচ্ছে সংক্রামক না? না, যদি না সেটা হলো যে অনেকে আছে সুপ্ত টিবি, অনেকে দেখা যায় 10 বছর পর্যন্ত সুপ্ত টিবি থাকে, তার কোনো লক্ষণ প্রকাশ পাচ্ছে না, সে ছড়াবে না, যখন লক্ষণ পায় তখন সে ছড়িয়ে ফেলে। সেক্ষেত্রে এই জন্য বললাম যে আসলে এত আতঙ্কিত হওয়ার কিছু না, যে কোনো রোগ হতেই পারে মানুষের, সেটা যক্ষা কোনো কিছু হতেই পারে। চিকিৎসকের পরামর্শটা নিয়ে ওষুধটা খাওয়া দরকার। কারণ কোনো রোগ নিয়ে আসলে, মানে যেমন কোভিডের সময় আমরা দেখেছি, কোভিড হলে পজিটিভ হলে কেউ বলতো না, লজ্জায়, ভয়, সামাজিক একটা সব কিছু থেকে। কিন্তু এখন আসলে ভয় পাওয়াটা কোনো কারণ নেই, মানুষ সচেতন হয়েছে, চিকিৎসা গ্রহণ করবে, নিজে ভালো থাকবে, পরিবারকে ভালো রাখবে, দেশকে ভালো রাখবে, এটাই তো নিয়ম। আর ওখানে 250 শয্যা বিশিষ্ট আমি জানি, কিন্তু কি কি ধরনের চিকিৎসা হয়? সব চিকিৎসাই কি এরকম 6 মাস ব্যাপী? আচ্ছা, না, এটা তো যক্ষার ক্ষেত্রে 6 মাস বা 9 মাস, কারো ক্ষেত্রে হলে 18 মাসও লাগতে পারে ওষুধটা। এমনি হয়তো যে কোনো পেশেন্ট আসতে পারে, অ্যাজমা নিয়ে আসে, সিওপিডি, এসপিডির প্রবলেম নিয়ে আসে, আবার কোভিডের জন্য কিন্তু কর্নার ছিল, ডেঙ্গুর জন্য কিন্তু আমাদের কর্নার করা আছে, তারপর হামের জন্য আছে, মানে সব ধরনের মানে আমরা রোগী ভর্তি রাখি। সাথে হলো যে দেখা যাচ্ছে টেস্টগুলো, মানে যক্ষার টেস্টগুলো তো হয়ে থাকে, সাথে সিবিসি কাউন্টগুলো, মানে যেগুলো আমার নর্মাল, সেগুলো আলট্রাসাউন্ড, সেগুলো তো থাকছে, সিটি স্ক্যান, মেনি রেসপিরেটরি সমস্যাগুলো থাকে, আর যক্ষা সমস্যা, অন্যান্য সমস্যাগুলো তো নিয়ে আমরা চিকিৎসা দিয়ে থাকি। আপনি ওখানে আছেন কতদিন? ডেপুটি ডাক্তার হিসেবে আছি 2 বছরের মতো, আর আগে ছিলেন সহকারী পরিচালক। এই এই জায়গাটায় যুক্ত হওয়ার গল্পটা একটু যদি বলেন। আচ্ছা, সেটা হলো যে যখন মানে টিবি হাসপাতালে কবে আমি আসছি, যুক্ত হয়েছে, সেটা হলো কোভিড-19 সময়। তখন আমি স্বাস্থ্য দপ্তরে ছিলাম। এরপরে আমার পোস্টিং হলো যে যক্ষা হাসপাতালে, এবং সেখানে ওই সময় ভ্যাকসিনটা শুরু হলো। তো মোটামুটি সবাইকে তো ভ্যাকসিন দেওয়া থেকে শুরু করে যেগুলো কাজ ছিল সেগুলোতে করলাম, রোগী ভর্তি করা, কোভিডের জন্য রোগী ভর্তি করা, আলাদা করে কর্নার করা। তো এই কাজ করতে করতে দিন আমার আসলে কাজের ক্ষেত্রটা তৈরি হলো আর কি, যে যক্ষা নিয়ে কাজ করা, বা কোভিড নিয়ে কাজ করা, বা ভ্যাকসিন নিয়ে কাজ করা। তো আস্তে আস্তে করে এগুলো 2020 সাল থেকে শুরু হওয়া, কিন্তু 20 সাল সেপ্টেম্বর থেকে শুরু হওয়া। আসলে অনেক বেশি রিস্কি না? তো আপনার কি মনে হয়নি যে না, আমি এখানে থাকবো না বা এখানে কাজ করবো সেটা না? তো অবশ্যই রিস্ক, কারণ হলো যে যক্ষা যেহেতু একটা ঝুঁকিপূর্ণ, অবশ্যই হলো, সবগুলোই ছোঁয়াচে, মানে সবগুলো রোগী ছোঁয়াচে, এবং হলো ঝুঁকিপূর্ণ অবশ্যই। সেটা হলো যারা যক্ষা হাসপাতালে কাজ করে তাদের ঝুঁকিপূর্ণ অবশ্যই আছে। ঝুঁকি ভাতা আসলে দেওয়া হয় সারা বাংলাদেশে যারা যক্ষা রোগী নিয়ে কাজ করে, সেটা তো আসলে অল্প, কিন্তু সেটা তো হলো সব ডাক্তারদের জন্য তো আসলে পুরো রোগটা তো ঝুঁকিপূর্ণ, যে কোনো রোগ না কেন। আমরা ডাক্তাররা আসলে সেবামূলক কাজেতে জড়িত, কোভিড হোক, যেটা হোক না কেন। কোভিডের ক্ষেত্রে কিন্তু আপনারা দেখেছেন ডাক্তাররা ঝুঁকি নিয়ে কাজ করেছে, আমরা আসলে মৃত্যু ঝুঁকিটাকে নিয়ে কাজ করি, মৃত্যুকে তো ভয় পাই না। সাধারণত রোগীদের সেবার জন্য আমরা আসছি, এবং রোগীরা সুস্থ হলে আমাদের আনন্দ। ঝুঁকি তো সব জায়গায় আছে, এবং ডাক্তারি সেবার মধ্যে যে কোনো কাজে কিন্তু ঝুঁকিটা আছে, তো ঝুঁকিটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু এরকম সেবা দিতে গিয়ে আপনি নিজে কখন আক্রান্ত হয়েছেন কোনো অসুখে? অসুখ তো থাকতেই পারে, হ্যাঁ, জ্বর,
থেকে শুরু করে কাশি এগুলো তো হচ্ছে, কিন্তু হয়তো বা বড় কোনো ডিজিজ এখনো হয়নি, কিন্তু হলে হতেই পারে যে কোনো সময়, হয়তো সেটা বলা যাচ্ছে না। আপনার ফ্যামিলি থেকে আছে, তারা কি বলে আপনার এই ধরনের আচরণকে? না, তারা হলো যে খুব সহজভাবে নেয়। বাবা মা আছে, আমার ছেলে আছে, পরিবারের সবাই আছে, তো তারা আসলে এটাকে ধরে নিয়েছে যে আমি মানে সারাক্ষণ কাজের মধ্যে থাকি। প্রথম দিকে হয়তো তারা একটু কষ্ট পেত যে সারাক্ষণ আমি এত কেন কাজের মধ্যে থাকছি, তো এটাকে তারা এনজয় করে যে না, মেয়েটা তো কাজ করছে, মেয়েটা তো দেশের জন্য কাজ করছে। তারপরে যে তারা হলে খুশি, মানে আমি যে সেবাটা দিচ্ছি, কারণ তারা আসলে অন্যরকম। তারা দেখা যাচ্ছে বাসায় কিন্তু তারা সেবা দিচ্ছে, মানুষ আসলে তাদেরকে খাওয়ানো, গেস্টকে খাওয়ানো, তাদের মানে এনভায়রনমেন্ট একদমই অন্যরকম। ওখান থেকে আমার শেখা যে মানুষকে আসলে এন্টারটেনমেন্ট করা, তাদের কাছে যাওয়া। আর আমার ফ্যামিলি দেখা যাচ্ছে আমার চেয়ে আরও বেশি সবার জন্য আবেগপ্রবণ, আমি দেখা যাচ্ছে যে তাদের মধ্যে কিছুটা হওয়ার চেষ্টা করছি, পুরোটাকে পারিনি। বাড়ি কোথায় আপনার? দেশের বাড়ি বরিশাল। আচ্ছা, আপনি ছোটবেলা কি ওখানেই কেটেছে নাকি ঢাকায়? না না, আমার ছোটোবেলা হলো পাবনাতে, আমার জন্ম হলো পাবনাতে, এবং এরপরে রাজশাহীতে আমি আমার বাবা সরকারি চাকরির জন্য প্রথমে পাবনা, এরপর রাজশাহী, এরপর আমি ঢাকায় চলে আসছি ক্লাস 5-এ মতিঝিল সেন্টার গভর্নমেন্ট উচ্চ বালিকা বিদ্যালয়। ওইখান থেকে পড়াশোনা, তারপরে স্কুল কলেজ থেকে শুরু করে সবই ঢাকা। মানে শুরুতে আমার বলতে গেলে বেশিরভাগ সময় আমার ঢাকায় কেটেছে। বরিশালে একদমই বলতে গেলে যাওয়া হয় না, মানে 15-16 বছরে একবার কি 2বার গিয়েছি, কিন্তু ছোটোবেলায় গিয়েছি, তখন তাদের দিন আনি, তারা জীবিত ছিল, তাদের সময় তখন আমরা ঘুরতে যেতাম বছরে একবার। বাবা মা নিয়ে যেত, পরীক্ষা শেষ হয়ে গেলে ঈদের সময় নিয়ে যেত, খুব আনন্দ হ্যাঁ, করতাম। খুব আনন্দ। এখন আপনার মেডিকেল কলেজ কোথায় ছিল? এটা হলো উত্তরা মেলে মেডিকেল কলেজ। তারপরে ওখান থেকে আপনি কোন ওখান থেকে সাবজেক্টে তারপরে হলো যে পড়াশোনা আমি করলেন? হলো যে বিসিএস করলাম, 22 বিসিএস। তার আগে পিজিতে ছিলাম, জব করতাম 2003 সালে। তো বিসিএস হওয়ার পর সেটা ছেড়ে দিয়ে তারপর সরকারি চাকরিতে ঢুকলাম। বেশ। এখন একটু আমি আবার একটু এখনকার সিচুয়েশন একটু আচ্ছা। জানতে চাই যে এখন গরম বাড়ছে, এল নিনো আসছে, এবং এল নিনোতে বিশেষজ্ঞরা বলছেন যে রোগবালাই বাড়ছে, রোগবালাই বাড়বে। সো এই গরমে বা এল নিনোর প্রভাবে আসলে কি কি হতে পারে বাংলাদেশে, কি আচ্ছা, কি সেটা হলো যে আসলে কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত? মাঝে তো আপনারা জানেন যে এপ্রিলের সময় কিন্তু বেশ ভালোই গরম পড়লো, এখনও কিন্তু গরমটা আছে, মানে বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটাও কিন্তু বেশ ভালোই আছে। তাই গরমে যেটা হয় আসলে হিট স্ট্রোকটা বেশি হয় যারা বাইরে কাজ করে, তাদের ক্ষেত্রে আমরা বলছি যখন অনেক বেশি গরম পড়ে, তাপমাত্রা বেশি, তখন কিন্তু বাইরে বের হতে গেলে মানে ছাতা নিয়ে যাওয়া, একটা ব্যাগের মধ্যে পানির বোতল নিয়ে যাওয়া, সেগুলো অবশ্যই টুপি নিয়ে যাওয়া। হ্যাঁ, এবং যখন বাইরে যারা কাজ করছে, যারা হলো যে আসলে শ্রমজীবী মানুষ, তাদের বাইরে বেশিক্ষণ কাজ করছে রোদের মধ্যে, তাদের ক্ষেত্রে অবশ্যই হলো আধা ঘন্টা একটু রেস্ট নেওয়া, মানে একদম এক নাগারে রোদের মধ্যে বেশিক্ষণ কাজ না করে দুপুরবেলায় একটু রেস্ট নেওয়া গাছের ছায়া নিচে, কারণ হিট স্ট্রোক হতে পারে। পানি বেশি করে কেমন খাওয়া, এবং সেখানে যেগুলো খাওয়া মানে খাবার আছে সেগুলো একদমই না খাওয়া, কারণ খোলা খাবারটা খেলে কিন্তু ফুড পয়জনিং হচ্ছে, এবং পানি যদি বিশুদ্ধ না থাকে সেটা দিয়ে ফুড পয়জনিং হচ্ছে, টাইফয়েড হচ্ছে, বিভিন্ন ধরনের রোগ হতে পারে। এটাকে একটু অ্যাভয়েড করা, ডায়রিয়া প্রতিরোধ করার জন্য অবশ্যই হলো যে ওটস স্যালাইন খাবে, এবং বাসার পানিটা সেটা খাওয়া ভালো, বিশুদ্ধ পানিটা। এই যে এখন আমরা যেমন ইউরোপে দেখছি, ইউরোপের অবস্থা খুবই করুণ, মানে 1,500 ছুঁই মৃত্যুর সংখ্যা। তো এই যে গরমে মৃত্যু হচ্ছে একটা দিক, আর একটা দিক হচ্ছে যে খোলা খাবার খেয়ে বা বাসি খাবার খেয়ে মৃত্যু, মানে আক্রান্ত হওয়া, অসুখে আক্রান্ত হওয়া। এছাড়া আর কি হতে পারে? এছাড়া হতে পারে এই মৌসুমটাতে হলো যে বর্ষা মৌসুমে আর বা গরমের সময়টা, এটা ডায়রিয়া, তারপরে হলো যে ফুড পয়জনিং, টাইফয়েড, এটা হওয়ার সম্ভাবনা আছে। আর ডেঙ্গু তো আছেই। হ্যাঁ, এবং বাসি খাবার খেয়ে কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে, পেটে বেশি ব্যথা করে, বদহজম হচ্ছে, এবং অনেকে দেখা যাচ্ছে ডায়রিয়া হয়ে কিন্তু ঠিকমতো যদি সে ওটস স্যালাইনটা না খায়, ট্রিটমেন্টটা না হয়, কিন্তু মৃত্যু ঝুঁকিটা অনেক বেশি। এবং এই কারণেই কিন্তু আমরা আসলে রাস্তার ধারে স্যালাইন বিক্রি করছে, শরবত বিক্রি করছে, আমরা সেটা খেয়ে খেয়ে ফেলছে। এটা থেকে কিন্তু আমি যদি বলি যে আস্তে আস্তে করে মানুষ কিন্তু অসুস্থতাতে ক্যান্সারের ঝুঁকিটা অনেক হয়, কারণ বাইরের যে খাবারটা এত বেশি ভেজাল থাকে এবং এত কেমিক্যাল মেশানো থাকে, সেটা কিন্তু দীর্ঘমেয়াদী ক্যান্সার রূপ নিচ্ছে। বা যারা তামাক খাচ্ছে, ধূমপান করছে, তাদের ক্ষেত্রেও যদি বলি যে আসলে ওরা তো অ্যাক্টিভ খাচ্ছে, পরোক্ষভাবে আরেকজন কিন্তু সে আক্রান্ত হচ্ছে, সে কিন্তু ক্যান্সার শিকার হতে পারে। তাহলে আমরা এই তামাক থেকে দূরে থাকি, যারা খাচ্ছে তাদেরকে বলবো যে আসলে দূরে থাকা ভালো। শিশুদের কিন্তু রোগবালাই বাড়ছে এসব কারণে, কারণ যারা খাচ্ছে তাদের আশেপাশে শিশুরা থাকছে বা অন্যরা থাকছে, এতে কিন্তু ঝুঁকিটা বাড়ছে। এই জন্য তামাক জাতীয় খাবার একদমই অ্যাভয়েড, পান জর্দার যেগুলো আছে সেগুলো আসলে না খাওয়া একদমই ভালো, এবং স্বাস্থ্যসম্মত সুষম খাবার, এটা কিন্তু সব
রোগের মানে যদি বলি ওষুধ আর কি, এটাই আসলে মেন দরকার। কারণ সুস্থ থাকতে গেলে প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তুলতে হবে। আমি আগে ট্রিটমেন্ট নেওয়ার আগে যদি সুস্থ থাকি তাহলে তো আমার দরকার পড়ছে না, ডাক্তার কাছে যাওয়ারও দরকার পড়ছে না। তো কখন যাচ্ছে, যখন একদম খারাপের দিকে যাচ্ছে, তার আগে আমি সুস্থ হয়ে যাই, আমি প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তুলি। আমি এই খাবারটা কোন খাবারটা খাবো না খাবো ঠিক করি, যে আমি আসলে বাসার তৈরি খাবারটা এবং ফ্রেশ খাবারটা খাবো। ফলমূল আছে, তারপর বিভিন্ন ধরনের শাকসবজি আছে, সেগুলো আমরা খেলাম। বাইরের যেটা ভাজা পোড়াটা, সেটাতে বারবার করে একই তেলে ভাজে, সেটা থেকে অনেক বেশি কেমিক্যাল বের হয়, সেটা খেলে অ্যাসিডিটি হয় এবং ক্যান্সারের রূপ নেয়। সেটা কিন্তু এখন কিন্তু অনেক ক্যান্সার রোগী পাওয়া যাচ্ছে। এগুলো সবই কিন্তু বিভিন্ন ধরনের কেমিক্যাল খাবারের জন্য। এগুলো অ্যাভয়েড করা একদমই খুবই দরকার। আবার অতিরিক্ত গরম থেকে এসে অনেক সময় আমরা দেখা যায় যে ঠান্ডা পানিটা খেয়ে ফেলছে, হ্যাঁ, এটা কিন্তু আর হঠাৎ করে ব্যালেন্স ঠিক থাকে না। মানে বাইরের থেকে শরীর মানে যখন ঘরে আসছে ঠান্ডা একটা মানে পরিবেশ, তখন কিন্তু ঠান্ডা পানিটা খেলে ব্যালেন্সটা ঠিক করতে একটু সময় লাগে। আধা ঘন্টা রেস্ট নিয়ে তারপর পানিটা খেলো, গোসলটা করলো, কিন্তু সেটা করছে না, এসেই গোসল করতে চলে যাচ্ছে, তাহলে কিন্তু ঠান্ডাটা লেগে যাচ্ছে, এখান থেকে নিউমোনিয়া হচ্ছে। সব দিকে খেয়াল রাখা দরকার। অনেকে সাজেস্ট করেন ডাবের পানি খেতে, বা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস পাওয়া যায় এখন, সেগুলো অনেকে খেয়ে থাকেন। এগুলো আসলে কতটা জরুরি? সেগুলো আসলে পরিমতো খাওয়া দরকার, খুব বেশি না। যেমন ডাবটা খুব বেশি খাওয়া দরকার নেই, অনেক কাছে 2 দিন পর একটা খেতে পারে, কারণ ইলেকট্রোলাইট বেশি থাকে, পটাশিয়ামটা বেশি থাকে। পটাশিয়ামটা বেশি কিন্তু খারাপ, কমও খারাপ, এই জন্য ব্যালেন্স করে খেতে হবে। আর এই যাদের আসলে সামর্থ্য নেই ডাবের পানি বা ইলেকট্রোলাইটস ড্রিঙ্কস, এগুলো আসলে আমি দেখেছি যে একটা ড্রিঙ্কস আসলে 40 টাকার নিচে কোনো ড্রিঙ্কস পাওয়া যায় না। ডাবের পানি তো 150 টাকা 200 টাকার নিচে কোনো, 120 টাকা এরকম বেড়ে যায়, 100 টাকার নিচে কোনো ডাব নেই। সেক্ষেত্রে বললাম তো, ডাব খুব একটা প্রয়োজনীয় না সবার জন্য, হ্যাঁ, এবং প্রতিদিন খেতে হবে না একটা করে। বললাম 2-3 দিন পর একটা করে খেলো, এবং সাথে অন্যান্য যেগুলো ঘরে তৈরি খাবারগুলো আছে, বা যেগুলো ঘরে পাওয়া যায়, এখন তো সিজনাল ফ্রুটস তো অনেক পাওয়া যায়, শাকসবজি পাওয়া যায়, এবং ডাল মাছ মাংস এগুলো তো ঘরে খেতে পারছে। তো যেগুলো ঘরে তৈরি খাবারটা, সেটা যদি খেলে, সেটা কিন্তু এইটাই কিন্তু সুষম খাবার, এটাই শরীরের জন্য ভালো। আদার্স আলাদা করে কিন্তু অনেক বাইরে কোনো কিছু খাওয়ার দরকার পড়ে না বেশি করে। ফল ফ্রুট শাকসবজির বাইরে গরমে আসলে খাবারের রেসিপিটা কেমন হওয়া উচিত? সেটা সহজে হজম হয় এরকম খাবার, যে সহজে যে খাবারটা হজম হচ্ছে, যেমন অনেকে চিড়া খেতে পারে, দই চিড়া, সেটা পেটের জন্য ভালো। এবং সাথে যদি সকালটা শুরু করে রুটি, বা অনেকে আছে ভাত দিয়ে শুরু করে, অনেকে যে ভাত খায় রুটি খাচ্ছে, সেটা খেলো। দুপুরে খাবারটা সহজে হজম হয়, যেমন মাছ মাংস প্রোটিনটা থাকলো, এবং রাত্রে মাঝে একটু গ্যাপ দিয়ে হয়তো বা একটা আপেল খেলো, বা অনেকে যদি আপেল না খায়, এখন তো আমের সিজন, আম পাওয়া যাচ্ছে, কাঁঠাল পাওয়া যাচ্ছে, মানে সবাই খাবে, কিন্তু পরিমাণে অল্প। কারণ অনেকে ডায়াবেটিসের রোগী আছে, হাইপারটেনশনের রোগী আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমটা অর্ধেক খেতে হবে, একটার অর্ধেক, বা কাঁঠালটা মিষ্টি যাতে খাবারটা কম, মানে খেয়াল রাখতে হবে যে খাবারটা খাবো, অতিরিক্ত খাবার খাবো না, বা যেটা খাবো সেটা সুষম খাবার থাকবে, ব্যালেন্স একটা থাকবে, সেটা মেনটেন করে। বাদাম খাওয়া, যেমন বাদাম কিন্তু পাওয়া যায়, চীনা বাদাম চাইলে কিনতে পারে। তো খাবারটা মেনটেন করতে হবে, যে আমি আসলে এই বাদামটা খাচ্ছি, কতটুকু খাবো, এবং আমি ছোলা পাওয়া যায়, ছোলাটা ভিজা রাখা খেলো। তো খাবারে কিন্তু অনেক ধরনের ভেরিয়েশন আনতে হবে, তারা কিন্তু খেতে ভালো লাগে। এবং বেশি পরিমাণে পানিটা কিন্তু অনেকেই কম খায়, যার ফলে ইউটিআই হয় মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে একটু কম, মেয়েদের ক্ষেত্রে একটু বেশি হয়। পানিটা আমি বলবো সবারই জন্য, পূর্ণবয়স মানুষের ক্ষেত্রে 12 থেকে 14 গ্লাস, মানে 2.5 থেকে 3 লিটার পানি খেতেই হবে। এটাই কিন্তু খুব মানে শরীরের জন্য ভালো কাজ করে। সাথে তো আপনার খাবার দাবার তো আছে, যেগুলো হলো যে মানে ঘরে যদি বাইরে যদি খেতে হয়, সেক্ষেত্রে খাবারটা যাতে মানে 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 পরিষ্কার পরিচ্ছন্ন থাকে খাবারটা, ব্যালেন্স ঠিক থাকে। এবং বার্গার ফাস্টফুড এগুলো একদমই না খাওয়াই ভালো, কারণ বাইরে যত বেশি আমি বার্গার খাচ্ছি, বা অনলাইনে অর্ডার করে ফাস্টফুডটা খাচ্ছি, সেটা কিন্তু জাঙ্ক ফুডটা খেলে কিন্তু যেমন অবেসিটি ডেভেলপ করে, হাইপারটেনশন হচ্ছে বাচ্চাদের বয়স্কদের সমস্যা হচ্ছে। এই খাবারটা একটু অ্যাভয়েড করা ভালো, এবং খেলে অবশ্যই দেখতে হবে যে খাবারের কোয়ালিটিটা মেনটেন হচ্ছে কিনা, ওই খাবারটা সম্পন্ন কিনা, সেটা খেয়াল করতে হবে। ইদানিং তো আসলে বাচ্চাদেরকে আটকানোই যায় না, মানে না, তারা তো অনলাইনে অর্ডার করে, বড় সবাই অনলাইনে অর্ডার করে। ফুডপান্ডা আছে, ফুডপান্ডাকে খারাপ বলছি না, ফুডপান্ডা অনেকের জন্য অনেক বেশি জরুরি, বাট ফুডপান্ডা আছে, বা যে কোনো খাবারের দোকানের নিজস্ব ওয়েবসাইট আছে, সেখান থেকে আসলে সরাসরি অর্ডার করা যাচ্ছে খাবার, এবং তারা বাসায় চলে আসছে। কিন্তু সেই খাবারটাতে আসলে কিভাবে তৈরি হচ্ছে সেটা তো আসলে কি জানছেন। এবং আমি বলবো যারা আসলে ব্যবসা করছে, অবশ্যই তাদের তো একটা মানে এটা ব্যবসার একটা অংশ, তারা অবশ্যই খেয়াল রাখা উচিত যে খাবারটা নিচ্ছে তাকে যেন ভালো খাবারটা দিই। অবশ্যই এটা তো একটা মানে মানে ব্যবসা, তার একটা অংশ হিসাবে কাজ করছে প্রত্যেকটা, যদি বলি মানে রেস্টুরেন্টগুলো, সেক্ষেত্রে খাবারটা অবশ্যই কোয়ালিটি মেনটেন করতে হবে। কারণ বাইরের দেশে তো এরকম রেস্টুরেন্ট আছে, কোয়ালিটি মেনটেন করে খাবারটা দেয়, যাতে খাবারের কোয়ালিটি ঠিক থাকে, তাহলে কিন্তু খাবারটা খাওয়া যায়। সেই খাবারটা কিন্তু বেশি খাওয়া যাবে না। হয়তো বার্গার দেখা যাচ্ছে একটা বেশি যেটা খেয়ে ফেলছে, দরকার নেই, আমি খিদার জন্য বার্গারটা খাচ্ছি, সেটা যেন ঠিক থাকে, বার্গারের যে কোয়ালিটি থাকে সেটা যেন মানসম্মত হয়, সেটা খেয়াল রাখা দরকার। কিন্তু সবকিছু খেয়াল রাখলাম, সবকিছু মেনটেন করার পরেও তো অনেক অসুস্থ হয়ে পড়তে পারে, এবং সেটার মাত্রাও বেড়ে যেতে পারে গরমে। তো
আমাদের হসপিটালগুলো কি আসলে তৈরি এইভাবে যে একটা স্পাইক হচ্ছে, এক একটা সময় আমাদের এক একটা স্পাইক হচ্ছে, কোভিডের পরে এখন বিভিন্ন সময় কোভিডের ডেঙ্গু পরে হচ্ছে, হাম হাম হচ্ছে, হলো, একটার পর হামের পর একটা ডেঙ্গু। মানে হঠাৎ হঠাৎ স্পাইক হচ্ছে। এইগুলোর জন্য আসলে আমাদের হাসপাতালগুলো কি প্রস্তুত? সেটা হলো আমরা তো প্রস্তুত থাকি, কারণ আমরা জানি যে দুর্যোগ মানে আসতেই পারে যে কোনো সময়, কারণ আমাদের তো বন্যাও হয়, এই যে কোনো দুর্যোগ হতে পারে। তো সেক্ষেত্রে আমরা জানি যে এই সময়টা যেমন বন্যার সময়টা যখন আগস্টের দিকে হয়, তখন অনেক সময় বন্যা হয়, পাহাড় ধস হয়, তারপর হলো যে ডেঙ্গু তো আছে, সাথে হলো যে ভূমিকম্প হচ্ছে, থেমে থেমে হচ্ছে। তো যে কোনো দুর্যোগ আসতেই পারে, যেমন কোভিড একটা দুর্যোগ কিন্তু আসলে সারা বিশ্বের জন্য প্যান্ডেমিক আকারে, তারপর হামও একটা হলো। তো সেক্ষেত্রে কিন্তু আমরা জানি যে আমরা যে কোনো রোগ আসতে পারে, সেভাবে কিন্তু প্রস্তুত থাকি। এখন এই সময় কিন্তু হাসপাতাল কিন্তু ঢেলে সাজানো হচ্ছে, বাজেটটা কিন্তু বেড়েছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা আরও বেশি পরিবর্তন আসছে। সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু চেঞ্জটা আসবে, কিন্তু মানুষকে জানা দরকার যে তার যখন অসুখ হবে বা কিছু হবে, চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং অসুখটা যাতে না হয় প্রতিকূল ব্যবস্থা গড়ে তোলা, সবাই মিলে ভালো থাকার জন্য চেষ্টা করা, সেটা আসলে সবার আগে দরকার। কিন্তু এই যে হামে দেখা যাচ্ছে হসপিটাল থেকেও অনেক আক্রান্ত হচ্ছে, তো সেই আইসোলেশন ব্যবস্থাটা কি পর্যাপ্ত আছে? হসপিটালে তো আছেই, হ্যাঁ, যেমন আইসোলেশনটা আলাদা করে রাখা হয়, কিন্তু যখন একজনের সাথে 3 জন চলে আসছে, তাকে তার কারণে যাচ্ছে না, আইসিইউতে পেশেন্ট একটা ভর্তি আর 3 জন যাবেই, এরকম তারা বাহানা করে। আসলে এটা কিছু করার নেই, আমাদের তো আসলে 18 কোটি জনসংখ্যার দেশে অত বেশি তো আমাদের হাসপাতাল থেকে শুরু করে অত বেশি জনবল তো নাই, যা আছে তা দিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ে কাজ করি। সেই জন্য মানুষকে বুঝতে হবে যে আসলে ডাক্তার তো আমরা আছি তাদের সেবার জন্য, সেই সেবাটা তাদের সুষ্ঠুভাবে হয়, তাদেরকে একটু ধৈর্য ধারণ করা। অনেকে হাসপাতালে অস্থির হয়ে যায় যে আমি এখনও কেন ডাক্তার পাচ্ছি না, কেন ওষুধ পাচ্ছি না। তো অস্থিরতা কিছু নেই, আমরা আছি, আমরা আস্তে আস্তে নিশ্চয়ই আরও ভালো সেবাটা দিব। আপনি সরকারি হাসপাতালে আছেন এবং আপনি একটা লেখাও লিখেছেন দেখলাম আমি, যে স্যানিটেশন নিয়ে হাসপাতালের। তো এই যে সরকারি হাসপাতালগুলোর স্যানিটেশন নিয়েই তো বেশি অভিযোগ, মানুষ আসলে যেতেই চায় না সরকারি হাসপাতালে, নোংরা অপরিচ্ছন্ন এই সব কথা বলে। তো সেক্ষেত্রে আসলে কি করা যেতে পারে, আপনার কি মনে হয়? আপনি নিজের হসপিটালে কি করেন? সেটা হলো যে এটা তো যার যার কর্তৃপক্ষের বিষয়, কিন্তু এখনও সবাই কিন্তু এখন অনেকটা আগের চেয়ে যদি বলি যে অনেকটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে, কারণ আমাদের আশ্বস্তিংয়ের যে কর্মীগুলো আছে তাদের যে কাজটা করানো অনেক কিন্তু কষ্ট করে, কারণ যেসব জায়গায় অনেক বেশি রোগী, যেমন যদি বলি আমি ঢাকা মেডিকেল বা সোহরাওয়ার্দীতে এত বেশি রোগী আসলে সম্ভব হয় না, একজন রোগীর জন্য কিন্তু 10 জন আসছে, তারা কিন্তু যেখানে সেখানে যে ময়লাটা ফেলে দিচ্ছে। যে বলবো যে রোগীদেরও অনেক কিছু দায়িত্ব আছে, বা রোগী আশেপাশে যারা স্বজনরা আসেন তাদেরও তো দায়িত্ব জায়গাটা আছে। এবার আমি যেমন হ্যাঁ ঠিক আছে আমার সবাইকে দিয়ে পরিষ্কার করাচ্ছি, যারা আসছে তারা হয়তো টিস্যুটা ফেলে দিল, টিস্যুটা যদি ফেলে মানে নিচে ফেলে না দিয়ে ঝুড়ি আছে সেখানে ফেলে দিলে কিন্তু কাজটা কিন্তু অনেকটা কিন্তু সহজ হয়ে যায়। সেটা করছে না, কিছুটা খেয়ে ফেলে দিচ্ছে, পাশে ঝুড়িটা আছে সেটা তো ফেলছে না। সেটা তো আসলে নিজস্ব দায়িত্ববোধের জায়গা থেকে যে না আমি মানবিক হবো, দায়িত্ব হবে, আমি আরেকজনের উপকার করব, আমি ওইটা ফেলে দিই, আমি নিজে থেকে টিস্যুটা আমি বক্সে ফেলে দিই, তাহলে কিন্তু অনেকটা কাজ কমে যায়। পরিষ্কার রাখি, ওয়াশরুমটা করে ফ্লাশটা করছে না, পানিটা ঢালছে না, সেটা তো তার বিষয়। বোঝা উচিত যে আসলে আমি আসছি, আমি নিজে ভালো থাকবো, আরেকজনকে ভালো রাখবো। এই যদি মানবিকতা বোধটা জাগ্রত হয়, যদি মানুষ আরও বেশি উদার হয়, অন্যের জন্য উদার হয়, তাহলে কিন্তু অনেক কাজটা সহজ হয়ে যায়। নিশ্চয়ই সেটা কেউ করতে চায় না, আসলে নিজেকে ভালো রাখতে চায় না, অন্যকে ভালো রাখতে চায় না। এটা এরকম আমাদের স্বভাবটা এরকম হয়ে গেছে, নিজে ভালো থাকবো আর ভালো থাকতে দিব না। আসলে আমরা যদি নিজেরা নিজেদের জায়গা থেকে একটু যদি সচেতন হই, একটু সহানুভূতিশীল যদি হয় যে না একটু আরেকজনের প্রতি সহানুভূতিশীল হলাম, তাকে একটু জায়গা করে দিলাম, তার জন্য একটু চেয়ারতে বসতে দিলাম, এরকম যদি হয় তাহলে কিন্তু অনেকটা দেশটা সুন্দর হয়ে যায়। যে মানবিক হতে হবে, সহানুভূতিশীল হতে হবে, ভালোবাসা থাকতে হবে অন্যের জন্য। একদম, অনেক ধন্যবাদ। আপনি সবশেষ যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান, তারপরে আমরা আজকে শেষ করব। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ এবং এই প্রতিষ্ঠানকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সবার উদ্দেশ্যে বলবো যে এখন তো যেহেতু ডেঙ্গুর সামনে সিজন এবং ডেঙ্গুর এখন মৌসুম চলছে, অবশ্যই সচেতন হবেন। যে কোনো শুধু ডেঙ্গু না, যে কোনো রোগের ক্ষেত্রে সচেতন হতেই হবে, প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং সুস্থ থাকতে হবে, ঠিকমতো ঘুমাতে হবে রাত্রে 7 থেকে 8 ঘন্টা এবং অবশ্যই 11টার পরে ঘুমানো উচিত এবং আর্লি উঠতে হবে, সাথে সুষম খাবার, একটু এক্সারসাইজ করা, এটা কিন্তু সবার জন্য দরকার। অনেক ধন্যবাদ। দেখছিলেন হার স্টোরি, সঙ্গে ছিলাম আমি রুকাইয়া জহির এবং আমার সঙ্গে ছিলেন ডাক্তার আপা ডাক্তার আয়েশা আক্তার শিল্পী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথি নিয়ে। সেই অবধি থাকুন আলাপের সঙ্গেই, ফলো করুন আলাপের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো।